দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক রমজানের বিশেষ অনুষ্ঠান হামদাদ রুয়াফস্টা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। সেটি হচ্ছে পিত্তথলিতে পাথর ও তার চিকিৎসা ও প্রতিকার। যেহেতু এখন রমজান মাস, আমাদের খাদ্য অভ্যাসে কিছুটা পরিবর্তন এসেছে এবং চিকিৎসকরা বলছেন এর পরবর্তী সময়ে কিছুটা পিত্তথলির পাথরের প্রবণতা রোগীদের প্রকোপ বাড়ে। সেই জন্য দর্শক এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি, তিনি অত্যন্ত স্বনামধন্য, দেশ বিদেশের অত্যন্ত নামকরা একজন ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমান, যিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 10-এ দীর্ঘদিন ধরে রোগী দেখছেন। বাংলাদেশের এই বিষয়ে রোগীদেরকে দীর্ঘদিন ধরে সফলতার সাথে চিকিৎসা দিচ্ছেন। দর্শক, আপনাদের যদি পিত্তথলির পাথর রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আমাদের সাথে জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকে পর্বে। স্যার, কেমন আছেন? আপনাকে স্বাগত। ভালো। জি স্যার, শুরুতে বলছিলেন যে এখন দেখা যাচ্ছে যে পিত্তথলির পাথরের রোগীদের কমপ্লেইনগুলো আপনাদের কাছে বেশি আসছে, আর সেই জন্য তো আমাদের আজকে আলোচনার বিষয় এটাই নির্ধারণ করা। শুরুতে আসতে চাই যে স্যার, পিত্তথলির পাথর বিষয়টা সম্পর্কে মানুষ এখন জানে, বোঝে বা এটা সাথে পরিচিত। মেডিকেল সায়েন্স আসলে কি বলছে, কেন পিত্তথলিতে পাথর হয়? পিত্তথলির পাথর বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি পিত্তথলি একটা পিয়ার শেপ, অর্থাৎ নাশপাতির মতো দেখতে একটা অর্গান, যেটা লিভারের নিচের দিকে থাকে এবং এইখানে লিভারে যে বাইল তৈরি হয়, যার বাংলাতে আমরা বলি পিত্তরস, ওই বাইলটা লিভারে তৈরি হয়ে পিত্তথলিতে এসে জমা হয় এবং যখনই আমরা চর্বি জাতীয় খাবার খাই তখন এইটা কন্ট্যাক্ট করে, অর্থাৎ সংকুচিত করে এবং এই বাইলটা তখন ইন্টেস্টাইনে, খাদ্যনালীতে গিয়ে চর্বিজাত খাবারে হজমে সহায়তা করে। তা এই পিত্তথলি পাথর আপনি যে একটু বললেন যে ইদানিং বেশি অ্যাকচুয়ালি আগেও ছিল। আগে ডায়াগনোসিস হতো না, কিন্তু এখন ডায়াগনোসিস হয়। এখন অনেক বিশেষজ্ঞ আছে এবং ডায়াগনোসিস ফ্যাসিলিটি বেশি, এই জন্যই ডায়াগনোসিস হয়। কিন্তু রমজানের সাথে যে পিত্তথলি পাথরের সম্পর্ক, কথাটা ঠিক না। তবে কিছুটা এই কারণে যে বেশি দেখা যায়, যেহেতু রমজানে মানুষ একটু ভাজা পোড়া ঝাল চর্বি জাতীয় খাবার একটু বেশি খায়, এই জন্য হয়তো একটু বেশি অ্যাটাক হয়, মানুষ একটু ভুলের কারণে হয়, কিন্তু রমজানের সাথে এটা রিলেটেড না। তার মানে যে যতই আমরা বলি না কেন, আমরা বাঙালিরা ইফতারে আসলে যেগুলো খাবার খেতে অভ্যস্ত, এই ভুলগুলোর কারণে আপনি বলতে চাচ্ছেন যে ধরনের হয়। স্যার, এখন যে বিষয়টা আসতে চাই যে একজন মানুষ কিভাবে বুঝবেন, আমার কাছে মনে হয় যে পিত্তথলির পাথর হয়েছে এই বিষয়টাকে মানুষ গ্যাস্ট্রাইটিস অন্যান্য প্রবলেমগুলোর সাথে মিলিয়ে ফেলে। সাধারণত মানুষ নিজে নিজে চিকিৎসা করার চেষ্টা করে শুরুর দিকে। আসলে এটা ঠিক কিনা, আর কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে? অ্যাকচুয়ালি একটা সুন্দর কোশ্চিন। আমাদের দেশে এই পেটের উপরের দিকে ব্যথা হোক অথবা বুকে ব্যথা হোক অথবা ডান দিকে, পেটের উপরের ডান দিকে ব্যথা হোক, লোকজন সবাই এসে বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে অথবা বলে যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের ব্যথা হচ্ছে। অ্যাকচুয়ালি পেটে যদি উপরের দিকে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, অথবা বুকে ব্যথা হয়, বিশেষ করে ইয়াংদের বুকে ব্যথা হলেই সাধারণত আমরা ধরে নিই যে এটা একটা পিত্তথলি পাথরের ব্যথা হতে পারে। তখন দেখা যায় যে একটা পার্সেন্টেজ মানে সার্জনদের কাছে না আসে, তাড়াতাড়ি চলে যায় হার্ট ফাউন্ডেশন বা হার্টের ডাক্তারদের কাছে। তারা ইসিজি ইকোটিকো করে দেখে যে সব কিছু টাইমও লেগে যায়, দেখে যে নর্মাল। পরে লেট স্টেজে গিয়ে আলট্রাসাউন্ড করে দেখে যে পিত্তথলির পাথর হয়ে হয়তো ভিতরে ফোঁদা হয়েছে, ঘা হয়েছে বা ইনফেকশন হয়েছে অথবা পেকে গেছে, এই জন্য প্রচণ্ড ব্যথা হয়। তাহলে রুগী এইভাবে একটা প্রেজেন্ট করতে পারে। এছাড়াও রুগী কখনো কখনো প্রেজেন্ট করে যে ফ্ল্যাটুলেন্স ডিসপেপসিয়া, অর্থাৎ বলে যে আমার ক্ষুধা মন্দা, ঠিকমতো খাইতে ইচ্ছা করে না, ক্ষুধা লাগে না, অথবা যা খাই ঠিকমতো হজম হয় না, মনে হয় যেন চর্বি বের হয়ে যায়, এরকম কথা বলে। আবার কেউ কেউ বলে যে আমার খাওয়ার পর, বিশেষ করে তেল বা চর্বিজাত খাবার পর একটু বমি বমি ভাব লাগে অথবা বমি হয় অথবা পেট ফেঁপে থাকে। হ্যাঁ, আবার কখনো কখনো দেখা যায় যে রুগী কিছু কিছু বলে যে আমার একটু জ্বর আসে, কাঁপুনি বা খিঁচুনিতে জ্বর আসে, চোখ হলুদ হয়ে গেছে। এইভাবে বিভিন্নভাবে তারা প্রেজেন্ট করে। আর একটা পার্সেন্টেজ মানে কোনো উপসর্গই থাকে না, সেটাকে বলা হয় অ্যাসিমটোমেটিক। অর্থাৎ কোনো কারণে দেখা গেলো যে সে আলট্রাসোনোগ্রাম করলো, দেখা গেলো পিত্তথলিতে পাথর, তখন তারা হয়তো আমাদের কাছে আসে। অন্য কোনো কাজের জন্য আলট্রাসাউন্ড করলো, দেখা গেলো যে পিত্তথলিতে পাথর। এই অ্যাকচুয়ালি তো আমাদের দেশে এরকম কোনো ডাটা নাই যে, কিন্তু খোদ আমেরিকাতেই মানে 6% অ্যাডাল্ট মেলের পিত্তথলিতে পাথর হয়
এবং 10% অ্যাডাল্ট ফিমেলের পিত্তথলিতে আমার মনে হয় পাথর দেখা যায়। বাংলাদেশেও খুব বাংলাদেশে কম এরকম কম না, কিন্তু আমাদের ডাটা নাই। আচ্ছা। এবং অ্যাডাল্ট মানে যাদের বয়স 40-এর উপরে, এবং বয়স যত বাড়তে থাকে তত কিন্তু এর প্রবণতা বাড়তে থাকে। তারপরে মনে করেন যারা আবার একটু চর্বি জাতীয় খাবার বেশি পছন্দ করে, ফ্যাটি ফুড বেশি পছন্দ করে, এদের হয়। তারপরে যারা একটু অলস লাইফ লিড করে, অথবা যাদের ব্লাডে কোলেস্ট্রল বেশি, অথবা যেসব ফিমেলরা একটু ফ্যাটি, অবিস এবং কন্ট্রাসেপটিভ পিল খায়, অথবা অরাল রিপ্লেসমেন্ট থেরাপি এগুলা খায়, তাদের হতে পারে। তা কন্ট্রাসেপটিভ পিলের সাথে কিন্তু এর একটা সম্পর্ক আছে। তারপরে আবার যারা ধরেন ব্লাড কোলেস্ট্রল কমানোর জন্য যে কোলেস্ট্রলের ওষুধ খায়, আচ্ছা। যেমন অ্যাটোভাস্টাটিন, এদের হওয়ার সম্ভাবনা থাকে। এর সাথে যারা হঠাৎ ওয়েট কমাতে চায়, মনে করেন কারো ওয়েট বেশি, সে বলতেছে আমি ওয়েট কমাবো, দেখা গেলো যে ভিগোরাসলি সে ওর পিছনে লাগলো। আচ্ছা। হঠাৎ ওয়েট কমাতে চাইলেও কিন্তু আবার তাদের পিত্তথলি problem পাথর হওয়ার হতে পারে। সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা। এই সব কারণে দেখা যায় যে ইদানিং মানুষও কনসাস হচ্ছে, আর আমরাও রেগুলারলি প্রোগ্রাম করছি, হ্যাঁ। মানুষ সচেতন হওয়ার কারণেই এই পিত্তথলি পাথর ডায়াগনোসিসটা ইদানিং বেশি হচ্ছে। আচ্ছা, আপনি যে বলে যে হঠাৎ করে ওয়েট লস করতে চাওয়ার প্রবণতাটা কিন্তু এখনকার আমাদের হ্যাঁ, ইয়াং বেশি। জেনারেশনের মধ্যে বেশি। অনেক বেশি। সো আমার মনে হয় যে এই বিষয়টা তারা আজকে জানতে পারলো আমাদের আজকের আলোচনা থেকে। ওয়েট কমাতে হবে, কিন্তু সেটা গ্রাজুয়াল, নট আচ্ছা। অল অন এ সাডেন, যেন এক মাসে সাইন্টিফিক সায়েন্টিফিক ওয়েতে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে এই ধরনের রোগীগুলো যখন আপনাদের কাছে আসে, তখন আপনারা কিভাবে তাদেরকে ডায়াগনোসিস কনফার্ম করেন, মানে কি কি ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকেন? আমরা সাধারণত রুগী এসে কিছু কমপ্লেন করলো, তারপর আমরা রুগী ক্লিনিক্যালি একটু পরীক্ষা করে দেখি। আমরা হাত দিয়েও অনেক সময় বুঝতে পারি যে পিত্তথলি পাথর, এই পেটে আমরা হাত দিয়েও ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি। তারপর আমরা কিছু ইনভেস্টিগেশন দিই, অর্থাৎ রিলেটেড ইনভেস্টিগেশন। অযথা তো ইনভেস্টিগেশন দিয়ে রুগীর খরচ বাড়ায় লাভ নেই। জি। আমরা সাধারণত একদম প্রথমে ইনিশিয়ালি আমরা একটা আলট্রাসোনোগ্রাম দিই। আলট্রাসোনোগ্রাম উপর পেটের একটা আলট্রাসোনোগ্রাম দিলে বা পুরা পেটের একটা আলট্রাসোনোগ্রাম দিলে, আলট্রাসাউন্ড একটা সিম্পল ইনভেস্টিগেশন, কিন্তু এই সিম্পল ইনভেস্টিগেশনের মাধ্যমে পিত্তথলি পাথর মোটামুটি ডায়াগনোসিস করা যায়। আচ্ছা। এবং ওই রকম এক্সপার্ট সোনোলজিস্ট না হলেও এটা ডায়াগনোসিস করা যায় একদম খুব একটা non-invasive, non-invasive, painless, হ্যাঁ, painless, সহজেই পরীক্ষা করা হ্যাঁ, যাচ্ছে। এবং এটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হয়, এটা তারা করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যন্ত্র পিত্তথলি পাথর হয়তো ছোট, অথবা পিত্তথলিতে যে শুধু পাথরের কারণে ব্যথা হয় তা না, পিত্তথলিতে কিন্তু পলিপ হয়, তারপরে এক ক্যালকুলাস কলিসিস্টাইটিস, অর্থাৎ কোনো পাথর নাই কিন্তু পিত্তথলিতে পোদা ঘা হয়ে গেছে, এটাও হতে পারে। এগুলোর জন্য আমাদের আবার কিছু কিছু পরীক্ষা করা হয়, যেমন আমরা কলিসিস্টোগ্রাফি করতে পারি, তারপর আমরা সিটি স্ক্যান করতে পারি, তারপর এমআরসিপি করতে পারি, ইআরসিপি করতে পারি। হ্যাঁ, তাই এই সিন্টিগ্রাফি যেটা, এইটা দ্বারা আমরা সাধারণত যে মানে গল ব্লাডার মর্টিলিটি ঠিকমতো আছে কিনা, অ্যাকুট কলিসিস্টাইটিস বা ক্রনিক কলিসিস্টাইটিস যেগুলো এক ক্যালকুলাস, এগুলো আমরা ঠিকমতো ডায়াগনোসিস করতে পারি। তাছাড়া আমরা ব্লাডের কিছু পরীক্ষা করে থাকি, তবে মেইনলি আমরা আলট্রাসোনোগ্রামটাই একটা আলট্রাসাউন্ড করলেই আপনারা বুঝতে পারি সহজে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, চিকিৎসা খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা। পিত্তথলির পাথর নিয়ে অনেকে অনেকদিন ঘুরতে থাকে, জি জি চিকিৎসা সহজে যেতে চায় না, জি, জি। ভাবে এটা আর এমন কি, এটা খুব কমন বিষয়। আসলে চিকিৎসা কি কি আছে স্যার সেখানে আসতে চাই? পিত্তথলি পাথরের চিকিৎসা যদি বলতে পারেন, এক কথায় আমি বলবো ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, অর্থাৎ অপারেশন। এই অপারেশনই একমাত্র চিকিৎসা, কিন্তু আমাদের দেশে কিছু কিছু ডাক্তার কিছু মেডিসিন দিয়ে থাকে, অরাল মেডিকেশন দিয়ে থাকে, যেমন 800 ডিকলিক অ্যাসিড সেটা দিয়ে থাকে। দিলে ম্যাক্সিমাম রুগী এসে বলে যে স্যার আমি তো 3 মাস, 6 মাস, 1 বছর, কেউ বলে 2 বছর ওষুধ খাচ্ছি, কোনো লাভ হচ্ছে না, তো পিত্তথলি পাথর তো যা ছিল তাই রয়ে গেছে। ওই ডাক্তার সাহেব বলে যে ঠিক আছে আরও 2 মাস খান, আরও 3 মাস খান। এইভাবে তারা দীর্ঘদিন ঘুরে তারপর আমাদের কাছে আসে। অ্যাকচুয়ালি এই ভুল পথে যাওয়া ঠিক না। পিত্তথলি পাথর চিকিৎসা একমাত্র অপারেশন, এবং এটা সিম্পল অপারেশন, এত সিম্পল অপারেশন যে হাসপাতালে 10-12 ঘন্টা থাকলেই চলে, এবং পরের দিন সে বাসায় গিয়ে স্বাভাবিক কাজকাম করতে পারে, নর্মাল লাইফে ফিরে যেতে পারে। তা এই পিত্তথলি পাথর অপারেশন সাধারণত আমরা কয়েকভাবে করে থাকি। একটা হলো ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, একটা ওপেন কলিসিস্টেক্টমি। তা ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমিটা বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এটা আমরা ছিদ্রি করে নিয়ে চলে আসি, মাত্র 20-30 মিনিটের একটা অপারেশন, কখনো 5-10 মিনিটও হয়ে যায় একটা অপারেশন, এবং খুবই একটা ইজি অপারেশন। এক্সপার্ট হাতে, এর কোনো জটিলতা নাই, কোনো কমপ্লিকেশনও নাই বললেই চলে। তবে যদি রুগী যদি জটিল অবস্থায় আসে, যেমন একদম পিত্তথলিতে ঘা হয়ে গেছে, পেকে গেছে, অথবা পিত্তথলি বাস্ট হয়ে গেছে বা গ্যাংগ্রিন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে
ওপেন করা লাগতে পারে, অর্থাৎ তখন আমরা বলি ওপেন কলিসিস্টেক্টমি, অর্থাৎ কেটে আমরা অপারেশন করে দিই। আবার কখনো কখনো পিত্তথলি পাথর কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বেশি দেখা দেয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ফিমেল। যে সমস্ত মানে মেয়েরা বাচ্চা নিতে চায় বা তাদের আগে এটা চেক করে দেখা উচিত যে পিত্তথলিতে কোনো পাথর আছে কিনা বা পিত্তথলি কোনো সমস্যা আছে কিনা। ওই যে একটু আগে আমি বলছি যে পিত্তথলি কখনো প্রেগন্যান্সি নেওয়ার আগেই তার চেক আপ করা উচিত, কারণ পিত্তথলিতে যদি অ্যাসিমটোমেটিক পাথর থাকে, যখন সে বাচ্চা নিবে তখন এই সিমটোমেটিক হয়ে যায়, অর্থাৎ তখন তো সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়ার তার জন্য তখন সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া খুব সমস্যা। তখন না পারে সে বাচ্চা রাখতে, না পারে পিত্তথলি পাথর অপারেশন করতে। এবং আমরা কখনো কখনো অপারেশন করি না যে তাই না। গত মাসেও আমি 2-3টা প্রেগনেন্ট মহিলার অপারেশন করছি। মানে তখন প্রচন্ড ব্যথা হয়, বমি হয়, খাইতে পারে না, প্রচন্ড সার্জনদের জন্য তো চ্যালেঞ্জ হয়ে যায়। তখন আমরা চেষ্টা করি যে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে রাখতে, কিন্তু কনজারভেটিভ চিকিৎসা যখন ফেল হয় তখন আর অপারেশন ছাড়া কোনো বিকল্প থাকে না। এবং অপারেশন সাধারণত আমরা 3 মাস থেকে 6 মাসের ভিতরে করতে পারি, কিন্তু এর আগেও অপারেশন করা নিষেধ, পরেও অপারেশন করা নিষেধ। এবং এক্ষেত্রে অপারেশনটা আমরা সাধারণত কেটেই করে থাকি। এক্ষেত্রে আমরা মেশিনদের চেষ্টা করি না, মেশিনদের চেষ্টা করলে রুগীর ক্ষতি হতে পারে, আবার বাচ্চারও ক্ষতি হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন কারো উপরে পেটে আগে অপারেশন হয়েছে, হয়তো দেন পাকস্থলীর অপারেশন হয়েছে বা খাদ্যনালী ফুট হয়েছে, সেক্ষেত্রে আমরা মেশিন দিয়ে অপারেশন না করে কেটে করি। আবার কখনো কখনো যদি মনে করেন পিত্তথলি ক্যান্সার সন্দেহ করি, যেমন দীর্ঘদিন যদি পিত্তথলিতে পাথর থাকে তাহলে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আমরা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা সাধারণত সেক্ষেত্রে আমরা কেটে অপারেশন করি। অর্থাৎ অপারেশনই একমাত্র পিত্তথলি পাথরের চিকিৎসা। শুধু পিত্তথলি পাথরে না, মেডিকেল সায়েন্স বইতে বলাই আছে এরকম যে পিত্তথলিতে যে কোনো সমস্যা হোক, যেমন ধরেন পলিপ হোক, ক্যান্সার হোক, স্টোন হোক, ইনফেকশন বা ঘা হোক, আর একটা আছে পিত্তথলিতে ওয়ালে যদি ক্যালসিয়াম ডিপোজিট হয় তাকে বলে পোর্সিলিন গল ব্লাডার অথবা কোলেস্টারোসিস। এই সবগুলোর জন্যই কিন্তু চিকিৎসা কিন্তু একই, পিত্তথলি ফেলে দেওয়া। অর্থাৎ পিত্তথলিতে যদি একবার কোনো সমস্যা হয় এবং এইটি না ফেলা পর্যন্ত এই সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা যে অনেকেই হয়তো বলবে যে পিত্তথলি ফেলে দিলে তো আমার একটা অঙ্গ হানি হলো। একদম এক্স্যাক্টলি আমি এই কোশ্চেন আসতে যাচ্ছিলাম। কিন্তু পিত্তথলি শরীরের জন্য একটা ইজেনশিয়াল অর্গান না। যেমন অ্যাপেন্ডিক্স শরীরের জন্য ইজেনশিয়াল অর্গান না, ফেলে দিলে মানুষ স্বাভাবিক লাইফ লিড করতে পারে। পিত্তথলি শরীরের জন্য ইজেনশিয়াল অর্গান না, এটা ফেলে দিলেও মানুষ স্বাভাবিক বেঁচে থাকতে পারবে, হ্যাঁ নরমাল লাইফ লিড করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, এই যে জটিলতার কথা বলছিলেন, একজন মানুষের যখন পিত্তথলিতে পাথর হয় তখন সাধারণভাবে দেখা যায় যে সে এটা ওই অঙ্গহানির ভয়েই যেতে চায় না। এখন মানুষ যদি নাই যায়, তার কত জটিলতাটা কত দূর পর্যন্ত যেতে পারে? আচ্ছা শোন, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। যেমন ধরেন পিত্তথলির ভিতরে যদি পাথর থাকে তাহলে কি হতে পারে? একটা হতে পারে অ্যাকুইট কলিসিস্টাইটিস, অর্থাৎ হঠাৎ ঘা হয়ে যেতে পারে, ক্রনিক কলিসিস্টাইটিস, এবং দীর্ঘদিন থাকলে ক্যান্সার হয়ে যেতে পারে। আর ওই স্টোনটা যদি সিস্টিক ডাক্টে আটকে যায় তখন পিত্তথলিতে মিউকোসিল জমা হয়। এই আলোচনা আসছে একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছেন ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আপনি আরো একবার চেষ্টা করুন স্যার। স্টোনটা যদি সিস্টিক ডাক্টে আটকে যায়, অর্থাৎ ওই নেকে যদি আটকে যায় তখন প্রথমে হলো কি মিউকোসিল ওর ভিতরে কালেকশন হয়, তাকে আমরা বলি মিউকোসিল। এছাড়া ওখানে যদি ইনফেকশন হয় তখন আমরা বলি অ্যাম্পাইমা গলব্লাডার, অর্থাৎ পুরো গলব্লাডারটা পুজে ভরে দেয়। আবার ওখান থেকে পাথর যদি সুইটে পিত্ত নালীতে চলে যায় তখন অবস্ট্রাকটিভ জন্ডিস বা আমরা সার্জিক্যাল জন্ডিস বলে থাকি। তখন কিন্তু আরেকদিকে চলে যাচ্ছে। তখন একটু আগে গেলে পারে তখন প্যানক্রিয়াটিক ডাক্ট ব্লকড হয়ে যায়, তখন প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবং প্যানক্রিয়াটাইটিস কিন্তু একটা খুবই ভয়ানক একটা অসুখ, যেটা সহজে সাধারণত রেসপন্স করে না। জি, তারপরে যদি ওই স্টোনটা যদি আবার ওখান থেকে ছুটে ইন্টেস্টাইনে চলে যায় তাহলে ইন্টেস্টাইনটাকে অবস্ট্রাকশন করতে পারে, যাকে আমরা বলি গল স্টোন আইলিয়াস, অর্থাৎ খাদ্যনালীর পথ পর্যন্ত বন্ধ করে যায়, অবস্ট্রাকশন হয়, প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে। এই একের পর এক এই কমপ্লিকেশনগুলো হতে পারে। আমরা যেটা দেখতে পেলাম যে একেবারে জীবনহানি পর্যন্ত তার হয়ে যেতে পারে, সিম্পল একটা পাথর দিয়ে যেটা শুরু হয়েছিল। তাহলে আমার দর্শকরা নিশ্চয়ই আজকে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে সিম্পল মনে করলেও জীবনহানির কারণ হতে পারে। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি রিয়ান বলছিলাম কক্সবাজার থেকে। আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি আমি স্যারের সাথে কথা বলতে চাই। জি বলুন। সেটা হচ্ছে যে গত আপনি প্রথমে একটা শেয়ার করেছিলেন, বিষয়টা হচ্ছে যে মানে কোন একটা মানে সিমটম দেখা দেওয়ার পর আমি ডাক্তার দেখাইতে যাই। তো দেখা দেওয়ার পরে ডাক্তার আমাকে আলট্রাসাউন্ড পরামর্শ দিলেন। পরামর্শ করার রিপোর্ট দেখার পর দেখা গেল যে আমার পিত্তথলিতে কিছু পাথর দেখা দিয়েছে, যেগুলো হচ্ছে খুব ছোট। জি হ্যাঁ, তো গত বছর যেহেতু আমি ইয়ে করেছিলাম, তখন হচ্ছে যে করোনা প্রাদুর্ভাব পিছিয়ে থাকার কারণে জি জি আমি কি করতে পারি নাই, আর ডাক্তারের সাথে সঠিকভাবে দেখা পরামর্শ করতে করতে পারেন। পারি জি নাই। জি জি জি, তো এখন বিষয়টা হচ্ছে যে উনি আমাকে দুইটা পরামর্শ দিয়েছেন। একটা হচ্ছে যে ল্যাপারোস্কোপির মাধ্যমে হচ্ছে যে এটা অপসারণ করা, আর একটা হচ্ছে যে সরাসরি অপারেশনের মাধ্যমে। জি জি তো স্যার, আমি জানতে চাচ্ছি যে আসলে কোনটা আমার জন্য বেটার এবং কিভাবে এটা হচ্ছে যে ইয়ে করা যায়। আপনার কি আপনার- আগে কোনো অপারেশন হয়েছে? না স্যার, আমার কোনো অপারেশন আচ্ছা, ঠিক আছে। নাই, আমার কোনো বড় ধরনের কোনো রোগ নাই। তাহলে এটা শুধু আপনার জন্য না, এটা সবার জন্যই বেটার হলো কি ল্যাপারোস্কোপি কলিসিস্টেক্টমি, অর্থাৎ আমরা সিদ্ধি করে যে মেশিন দিয়ে অপারেশন করে, এটা হলো সবচেয়ে ভালো। এটা আপনার জন্য না, পৃথিবীর সবার জন্য ভালো। কিছু ব্যতিক্রম ছাড়া যে ব্যতিক্রমগুলি আমি একটু আগেই বলেছি। আচ্ছা, Thank you. তার মানে ওনার জন্য এটাই সেফ হবে, এটাই যেহেতু উনি সাউন্ড আছে, ওনার অন্যান্য বিষয়গুলো ভালো আছে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা তো আপনার এই সার্জারি লাইনে। ঠিক কত বছর হবে এই সার্জারি Around লাইনে কাজ? 25 অ্যারাউন্ড years. 25 ইয়ার্স। এবং আমরা জানি যে আপনি দেশের বাইরে থেকেও অনেক ধরনের প্রশিক্ষণ এবং এই বিষয়গুলো শেষ করেছেন। আপনার কি মনে হয় পিত্তথলির অপারেশনে আমরা কি বাইরের দেশের মতোই চিকিৎসা করতে পারছি, নাকি আমরা কোনো দিক থেকে পিছিয়ে আছি? এইটা আমি বলবো, পিত্তথলি পাথর অপারেশন আমরা একজ্যাক্ট বাইরের দেশের মতোই করতে পারছি, আচ্ছা। কোনো অংশে কম না। বরং বাইরের দেশে যেটা সমস্যা, যে আপনি ইচ্ছা করলে কিন্তু সাথে সাথে অপারেশন করতে পারেন না। যেমন ধরেন আমেরিকা বা কানাডাতে আপনি পিত্তথলি পাথর ধরা পড়লো, আপনি ব্যথা হচ্ছে, ওদের কাছে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতে স্যার, হয়। আমাদের সাথে আরেকজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান, বলুন। হ্যাঁ, আমি টেলিফোন ছিলাম 98 থেকে বলছিলাম যে 15 রোজে অসুস্থ হয়ে পড়তে হঠাৎ। আচ্ছা। তারপরে আমরা হাসপাতালে ভর্তি ছিলাম, এখন বলছে যে অপারেশন করতে। এখন এমনিতে আবার সার্জারি, যদি বাইপাস সার্জারি হচ্ছে প্রায় 7 বছর আগে। এখন ওনার ক্ষেত্রে অপারেশনটা কতটুকু আপনার প্রবলেমটা কি হচ্ছে? মানে ব্যথাটা 15 রোজে খুব হঠাৎ ব্যথা, পরে আমরা হসপিটাল ডাক্তার কাছে গেছি। কোথায় ব্যথা হচ্ছে? আপনার কি না, না, ডায়াগনোসিস? ডায়াগনোসিস হচ্ছে, আচ্ছা। ডায়াগনোসিস। এখন আপনি কি জানতে চাচ্ছেন? এখন ওনার তো পিত্তথলিতে পাথর হয়েছে, হ্যাঁ, ইনফেকশন। এখন ওনার বাইপাস করা আছে, সেটা উনি অপারেশনে যেতে পারবেন কিনা? বাইপাস মানে কি হার্টে বাইপাস করা আছে? হ্যাঁ হ্যাঁ, হার্টে বাইপাস করা আছে, এটা কোনো ব্যাপার না। হার্টে বাইপাস করা থাকলেও পিত্তথলি পাথর আমরা মেশিন দিয়ে অপারেশন করি, তবে একটু এক্সপার্ট সার্জন লাগবে এবং এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট লাগবে। আচ্ছা। আমাদের সাথে সাধারণত কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট কাজ করে। এক্ষেত্রে আপনার একজন কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট নিতে হবে অজ্ঞানের জন্য, আর একজন এক্সপার্ট সার্জন। এটা কোনো ব্যাপারই না, এটা ওই 20-30 মিনিটের একটা অপারেশন। এটা নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। যেহেতু আপনার বাইপাস হয়েছে আর পিত্তথলিতে পাথর আছে অলরেডি, আপনি এই কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রচণ্ড ব্যথা নিয়ে, সুতরাং আমি বলবো আপনি ইমিডিয়েটলি যে কোনো বড় একটা সার্জনের সাথে যোগাযোগ করে অপারেশনটা করে ফেলেন। এইটি নিয়ে ভোগার কোনো কারণ নেই। কারণ আপনার এই ব্যথার জন্য অনেক সময় কনফিউজ হয় যে ব্যথাটা পিত্তথলির পাথরের ব্যথা নাকি হার্টের ব্যথা, জি, যেহেতু ওনার একবার বাইপাস একবার করা যেহেতু হয়েছে। হয়েছে, সুতরাং আপনার জন্য এটাই পরামর্শ। তো আমার কাছে মনে হয় যে সার্জন নিজেই সিলেক্ট করবেন কাকে কাকে টিম ওয়ার্ক হ্যাঁ, করে হ্যাঁ। ওনার কাজটা করা সার্জন হবে। যেহেতু নিজেই একটা কমপ্লিকেটেড পেশেন্ট, কমপ্লিকেটেড পেশেন্ট, একটা এক্সপার্ট টিম লাগবে। এক্সপার্ট টিম লাগবে, টিম লাগবে। টিম ওয়ার্ক এর একটা প্রয়োজন আছে। তাছাড়া আর কোনো প্রবলেম হওয়ার কথা না। স্যার, আমরা যে দেশ বিদেশের চিকিৎসার মান নিয়ে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন বাইরের দেশের সাথে আমরা সেম ট্রিটমেন্টই একদম ওই দেশেও যা চিকিৎসা একই, আমরা সবাই ল্যাপারোস্কোপির মাধ্যমে এখন অপারেশন করে থাকি। আচ্ছা। বাইরের দেশও তাই। বরং আমাদের দেশে একটা সুবিধা হলো গিয়ে, আমাদের দেশের রুগীরা কিন্তু সরাসরি আমাদের মতো বড় ডাক্তারের কাছে আসতে পারে, হ্যাঁ। এসে 1 দিন 2 দিনের মাথায় অপারেশন করে চলে যেতে পারে। যেমন এই করোনার আগে আমি প্রত্যেক বছর অন্তত 10-15 জন রুগী অপারেশন করতাম, আমেরিকা থেকে আসে, কয় স্যার এই দেশে আসলাম, একটু আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসলাম, আর এখানে তো খরচও কম, এর জন্য অপারেশন করতে আসলাম, আমার তো 3 দিন পর ফ্লাইট, আমি কি চলে যেতে পারবো আমেরিকা? আমি হ্যাঁ, ইজিলি চলে যেতে পারবেন। মানে এখন এত একটা সহজ অপারেশন হয়ে গেছে। তো সুতরাং এটি ওই বাইরের দেশে ভালো হয়, বাংলাদেশে খারাপ হয়, এই ভুল ধারণা না থাকাই ভালো। এবং পাশাপাশি যে কোনো অপারেশন করলে তো একটু ফলো আপ লাগে। মনে করেন একটা রুগী কথা সিঙ্গাপুর গিয়ে অপারেশন করে আসলো, কিন্তু তার পক্ষে তো বারবার সিঙ্গাপুর গিয়ে ফলো আপ করা সম্ভব না। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে ডাক্তার দিয়ে অপারেশন করলে
রেগুলার একটা ফলো আপ করতেছে, যে কোনো সমস্যা হলে সে টাইম টু টাইম আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারতেছে, অর্থাৎ কারণ সে এখানে 24 আওয়ার্স access-টা আমাদের অনেক easy। অ্যাক্সেসটা অনেক ইজি, হ্যাঁ। যেটা বাইরের দেশে কখনোই সম্ভব না। আচ্ছা স্যার, এখন যদি কেউ সার্জন নির্বাচনের ক্ষেত্রে ভুল করে, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন একটা পেশেন্টের অপারেশন থিয়েটার থেকে শুরু হতে পারে, কতটা ঝুঁকি অ্যাকচুয়ালি হতে আমাদের পারে? দেশে কিন্তু না, এক্সপার্টের চেয়ে আনারি ডাক্তারই বেশি অপারেশন করে। যেমন থানা পর্যায়ে অনেক এমবিবিএস ডাক্তারও করে ফেলে। হ্যাঁ, তাদের হয়তো সিম্পলি ট্রেনিং আছে, কোনো ডিগ্রি নাই, কিন্তু ডিগ্রি ছাড়া ট্রেনিং এটা কিন্তু কার্যকরী না। তো যাই হোক, যে জটিলতা হতে পারে সেটা হলে তারা, যেমন গলব্লাডার অনেক সময় তারা আংশিক কেটে নিয়ে আসে, ঠিকমতো আনতে পারে না, কমপ্লিটলি অথবা স্টোন রেখে চলে আসতে পারে, অথবা সবচেয়ে যেটা জটিল সমস্যা হতে পারে যে বাইল ডাক্ট ইনজুরি। সিবিডি ইনজুরি কিন্তু খুব একটা লাইফ থ্রেটেনিং একেবারে। কন্ডিশন। যদি কারো সিবিডি ইনজুরি হয়, কমন বাইল ডাক্ট ইনজুরি হয়, তাহলে তার লাইফ মোটামুটি শেষ। তা এই জন্য মানে গলব্লাডার অপারেশন যেমন সিম্পল তেমন কিন্তু জটিল, যদি একটু আনারি সার্জন দিয়ে করে এবং এইরকম পাশের একটা, অর্গানগুলো তো আবার খুব হ্যাঁ সেনসিটিভ, খুবই যেমন ডিওড্রাম থাকে, ডিওড্রাম হয়তো ফোটা হয়ে যেতে পারে, কখনো কখনো হয়, খুব রেয়ার। এক্সপার্ট হাতে সাধারণত এগুলি হয় না। তবে বাইল ডাক্ট ইনজুরিতে আমরা খুব ভয় পাই। বাইল ডাক্ট ইনজুরি হলে পরে পুরা পেটের ভিতরে আস্তে আস্তে বাইল ছড়া যায়, তখন পুরা পেট কাটতে হয়, কেটে বাইলটা বের করে দিতে হয়, একটা ড্রেন দিতে হয়, এবং ওই অবস্থা থেকে বের হতে তাকে কমপক্ষে 3-4 মাস ভুগতে হয়। তো সুতরাং এটা একটা খুবই কষ্টকর অবস্থা, এবং ওই সময় যদি প্রম্পটলি ম্যানেজ না করা যায়, এমনকি একটা জীবন হানির একটা সম্ভাবনা থাকে। সুতরাং এটা একটা খুবই এক্সপার্ট হাতে অপারেশন করা খুব জরুরি। স্যার, ল্যাপারোস্কোপিক সার্জারি বাংলাদেশে এখন কমন হলেও বেশ কিছু বছর আগে যখন আপনি বলছিলেন যে আপনার 25 বছরের অভিজ্ঞতা, হয়তো আপনারা যখন শুরু করেছিলেন তখন হয়তো তখন ল্যাপারোস্কোপিক এতটা সার্জারি ছিল আপনারা না। করতেন না। তো আপনি তো দুইটাই করেছেন, জি, লাইক জি। জেনারেল Open-ও সার্জারি, করছি, ওপেনও করেছেন, আবার এখন, ল্যাপারোস্কোপি করেছেন। অ্যাজ এ সার্জন স্যার, আপনার কি মনে হয় কোনটা সুবিধা বেশি এবং কেন? সুবিধা বেশি, ল্যাপারোস্কোপিক কলেসিস্টেক্টমির সুবিধাটাই বেশি, কারণ এটা একটু আগে আমি বলছি যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ গল স্টোন। আচ্ছা, তবে এইটার সুবিধা অনেক, যেমন বললাম যে সে একদিন পর বাসায় গিয়ে স্বাভাবিক কাজকাম করতে পারে, তারপরে কোনো পেটে কোনো দাগ হচ্ছে না, কসমেটিক পারপাস। তারপরে একটা বড় সুবিধা হলো গিয়ে, আমরা যখন পেটের ভিতর ক্যামেরা ঢোকাই, টেলিস্কোপ দিয়ে আমরা পুরো পেট সার্ভে করতে পারি। অর্থাৎ এটা একটা এখন মানে ডায়াগনস্টিক বেস্ট প্রসিডিউর হিসাবে ট্রিট করা হয়। কারণ অনেক সময় হয় কি, পেটের অনেক ডিজিজ আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও ঠিকমতো ধরতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা মেশিন দিয়ে যখন আমরা টেলিস্কোপ ঢুকালাম পেটের ভিতরে, তখন আমরা পুরো পেটের সব অর্গান দেখতে মানে আপনারা পাচ্ছি। সেটা করেন? হ্যাঁ, দেখে এবং করি, আসেন যে এবং কোথায় কি অন্য আছে? কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা আচ্ছা, সেটা আমরা দেখি, এবং থাকলে আমরা করে দিই। যেমন একটা কমন ডিজিজ অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ। অ্যাপেন্ডিসাইটিস কিন্তু অনেক সময় ওই পিত্তথলি পাথরের সাথে কোএক্সিস্ট করে থাকতে আচ্ছা। পারে। তা থাকলে আমরা ওই একই ছিদ্রিতে একই সাথে, মানে যাচ্ছি যখন হ্যাঁ যাচ্ছি, আপনারা যখন অ্যাপেন্ডিসেক্টমি করে ফেললাম। করছেন তখন অনেক সময় অনেক মেয়েদের ওভারিতে টিউমার থাকে, সিস্ট থাকে, একই সাথে করে ফেলা যায়, মানে ডায়াগনোসিস করা যায়, এবং একই সাথে ইচ্ছা করলে করেও চলে আসা যায়, সার্জারিও করে ফেলা সার্জারি যায়। করে আসা যায়। তাতে ধরুন টাইম কনজিউমিং, লেস কস্টলি, মানে খরচও কম হচ্ছে। তারপরে এখন তো সময়ের বেশি দাম, রুগী একই টাইমে একদিন পরে বাসায় চলে আর যেতে পোস্ট পারছে। অপারেটিভ কমপ্লিকেশন তো চান্সেস তো থাকেই, সেক্ষেত্রে এটাও এটা নাই বললেই থাকছে চলে। না। তো সুতরাং এই দিক থেকে আমি বলবো যে একটা বিশাল অ্যাডভান্টেজ যে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি বলা হয় এটাকে, যে পেটে অন্য কোনো ডিজিজ আছে কিনা এটা আমরা একদম চোখে দেখতে পারি, দেখে আমরা অ্যাকর্ডিংলি বলতে পারি, অথবা রুগীকেও বলে দিতে পারি যে আপনার এই অসুখ কিন্তু পেটে আসছে আরো। আচ্ছা, অলরেডি রোগীরা স্যার একটু বেশি ভয় পেয়ে গেছে এখন সবার মনে হয়, আমার কাছে যেটা মনে হয় যে সবাই এখন ভাবছে যে কি করলে তাহলে পিত্তথলি পাথর হবে না। প্রতিকারের বিষয়টা একটু শুনতে চাই। ও প্রতিকারের বিষয়, যেমন অ্যাকচুয়ালি রেগুলার এক্সারসাইজ করতে হবে, ডেইলি অন্তত 45 মিনিটস থেকে 1 ঘন্টা, যে কোনো ভাবেই হোক সে এক্সারসাইজ করবে, সেটা হাঁটাই হোক বা যোগ ব্যায়াম যেগুলি আছে এগুলি করতে হবে। আর ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, ফ্যাটি ফুড এবং মাংস, মিট থেকে দূরে থাকতে হবে যতটা আচ্ছা। পারা যায়। মাংস এবং চর্বিজাত খাবার অ্যাভয়েড করবে, রেগুলার এক্সারসাইজ করবে, হেলদি ফুড খাবে। তারপরে বডি মানে ওয়েটটা যাতে বেশি গেইন না করে, gain না অর্থাৎ করে। ওভারওয়েট যাতে না হয়, এবং ব্লাড কোলেস্ট্রল লেভেল যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে, এই দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা। এবং ডায়াবেটিস যদি থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, কারণ ডায়াবেটিস রোগীদেরও কিন্তু পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাট দি সেম টাইম যাদের হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে, সিরোসিস অফ লিভার থাকে, এদেরও কিন্তু পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ,
এই ডিজিজগুলি প্রপার ট্রিটমেন্ট নিতে হবে যেন পিত্তথলিতে পাথর না হয়। এক কথায় ডাক্তারের পরামর্শ নিয়ে হেলদি লাইফ লিড করতে হবে। স্যার আমার পুরো আলোচনা থেকে মেয়েদেরকে একটু বেশি রিস্কি জোন মনে হলো আপনার হ্যাঁ, কাছে, কারণ সেই বিষয়টা মেয়েদের জন্য আপনার কি পরামর্শ আছে, তারা কি কি মেইনটেইন করবে? মেয়েদের জন্য মানে আমেরিকার ডাটা হলো কি 2:1, অর্থাৎ প্রতি 2 জন মেয়ে যদি পিত্তথলি পাথর হয় ছেলেদের হচ্ছে 1 জন। আচ্ছা। আর বাংলাদেশে আমাদের যে নিজস্ব ডাটা যে 4 বা 5:1, অর্থাৎ প্রতি এতটা 4 4 জন, times বেশি। হ্যাঁ 4 টাইমস বেশি, 4 to 5 টাইমস বেশি বাংলাদেশে। তা সুতরাং মেয়েদের জন্য, মেয়েরা তো একটু চর্বি জাতীয় খাবার একটু বেশি খায়, একটু ঘরে থাকে, এক্সারসাইজ ব্যায়াম কম করা হয়, এগুলো করতে পারে। তারপরে একটু আগে বললাম যে বাচ্চা নেওয়ার সময় অবশ্যই আলট্রাসোনোগ্রাম করে দেখবে যে তার পিত্তথলি কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে আগে ওইটা আগেই চিকিৎসা করবে, তারপরে বাচ্চা নেবে। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে মেয়েদের জন্য স্পেশালি। আচ্ছা, তার মেয়েদেরকে আরেকটু বেশি আরেকটু সতর্ক বেশি সচেতন থাকার হতে দরকার হবে। আছে। স্যার এখন তো কোভিড সিচুয়েশন, আসলে সব আলোচনার পরে আমি প্রত্যেকটা অনুষ্ঠান শেষে একটু কোভিডকে নিয়ে আসতে চাই। কেন? কারণ মানুষের কোভিড নিয়ে অনেক প্রশ্ন আছে যে জি। এই মুহূর্তে ওই যে একজন আমাদের দর্শকও ফোন করলো যে কোভিডের কারণে উনি 1 বছর ডাক্তারের কাছে, সার্জনের কাছে যাননি। এখন কি আপনারা এই ধরনের অপারেশনগুলো করছেন কিনা, বা এটা রিস্ক আছে কিনা কোভিডের মধ্যে করা, সেই বিষয়গুলো? এই ধরনের অপারেশন আমরা রেগুলার করছি, তবে কোভিড টেস্টটা করে নেওয়া ভালো। বা কোনো রোগী যদি আমরা দেখি যে কোভিডের মতো সিমটম আছে, আমরা আগে বলি যে আপনি কোভিড টেস্ট করে আসেন, তারপর আমরা অপারেশন করব। কারণ আর কোভিড কিন্তু আগে যতটা ভয় ছিল এখন কিন্তু অতটা ভয়ের কারণ নেই, এখন মানুষ কিন্তু এখন আমরা জেনে অনেকটা গেছে। জেনে গেছে। এবং কোভিডকে এইটে ভাবারও কোনো কারণ নাই যে সহসা চলে যাবে। কোভিড কিন্তু ধরেন ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য ভাইরাল ডিজিজের মতো এটা কিন্তু থাকবে। ঠিকই। এই কথা কিন্তু আমাদের যে আগের ডিজি সাহেব আবুল কালাম আজাদ সাহেব এবং বলছিলেন। WHO হ্যাঁ, WHO বলছে কোভিড কিন্তু এই যে 2-6 মাসে চলে যাবে পৃথিবী থেকে, তা না, এটা কিন্তু থাকবেই, তবে কন্ট্রোল ফর্মে থাকবে এবং যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তা সুতরাং কোভিডের সময় আমরা অপারেশন করছি, তবে কোভিড টেস্টটা করা নিয়েই আমরা সাধারণত যাদের মনে করি যে কোভিড থাকতে পারে, আচ্ছা। না থাকলেও রুটিনলি করালেও কোনো সমস্যা নাই। আর আমরা অপারেশন র্যান্ডমলি করছি, কারণ না করলে তো এই জিনিসটা বাড়তে থাকবে, খারাপের দিকে যেতে এই যে থাকবে। 1 বছর 2 বছর ওয়েট আর কত বছর ওয়েট করবে? যেমন আমার কাছে একটা রোগী আছে, তা সে আমার কাছে প্রচণ্ড পিত্তথলি পাথরে ব্যথা নিয়ে আসলো, কিন্তু সাথে আমার মনে হলো যে তার কোভিড টেস্ট পজিটিভ হতে পারে। আমি তাকে কোভিড টেস্ট করতে দিলাম। সে রোগীটা গত 20 দিন যাবৎ চিকিৎসা নিচ্ছে, কোভিড টেস্ট তার পজিটিভ হয়। গতকালও সে আমার সাথে কথা বলছে যে আমার টেস্টটা এখনও পজিটিভ, যেন আপনি চিকিৎসা নিতে থাকেন, এটা সুস্থ হয়ে আসেন, 1 মাস পর আমরা অপারেশন করে দেব। কিন্তু এই না যে আমরা করবো না, কিন্তু রোগী খুব কষ্ট পাচ্ছে, স্যার আমার ব্যথাতে আমি বেশি, কোভিডে যে না কষ্ট পাচ্ছি, আমার ব্যথাতে অনেক বেশি কষ্ট পাচ্ছি। সুতরাং এই রোগীদেরকে ব্যথা নিরাময় করার জন্য, রোগীদেরকে সুস্থ রাখার জন্য আমরা যারা ফ্রন্ট লাইনের ডক্টর, আমরা কিন্তু পিছায় নাই, আমরা রোগীদের সেবা দিয়ে আমরা যাচ্ছি। জানি আপনারা সবসময় আছেন, এবং আমাদের তরফ থেকে, প্রোগ্রামের তরফ থেকে, বৈশাখী টিভির পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের সবসময় শুভকামনা রয়েছে এবং শ্রদ্ধা তো রয়েছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত কিছুর মাঝে আমাদের স্টুডিওতে এসে আমার দর্শকদেরকে এত পরামর্শ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে ইফতারির সময় ধৈর্য ধরে কথাগুলো শুনছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন পিত্তথলির পাথর খুব সিম্পল একটা অপারেশন। যে কোনো ধরনের পিত্তথলির পাথর যদি ডায়াগনোসিস হয়ে যায়, তাই ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে হবে, তবে ট্রিটমেন্ট করার সময় সঠিক সার্জন নির্বাচন করতে হবে। দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা কামনা করে আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব। আপনারা সবাই নিরাপদে থাকবেন, মাস্ক পরিধান করবেন, আর অবশ্যই বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।